বছরের প্রথম দিনে ভক্তের ঢল দেশের বিভিন্ন তীর্থক্ষেত্রগুলিতে। মহাকালেশ্বর মন্দির থেকে বাবা বৈদ্যনাথ মন্দিরে ভক্তের ঢল। মনোবাঞ্ছা পূর্ণ করতে পুরীতেও ভিড়। সেজে উঠেছে মানালির হিড়িম্বা মন্দির, অমৃতসরের স্বর্ণ মন্দির। আর অন্যদিকে প্রতিবারের মতো এবারও কল্পতরু উৎসব ঘিরে কাশীপুর উদ্যানবাটিতে ভক্তদের ভিড়। শুধুমাত্র কাশীপুর উদ্যানবাটিই নয়, দক্ষিণেশ্বরেও মা ভবতারিণীকে দর্শন করতে সকাল থেকেই পুণ্যার্থীদের ভিড়। সরাসরি আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন। সকাল থেকেই আমরা দেখেছি মঙ্গল আরতি এবং তারপরেই আজকের এই বিশেষ দিনে সৌভিক যে বিশেষ পুজো থাকে তা চলছে এবং তা দেখতে ভিড় করেছেন পুণ্যার্থীরা। এই মুহূর্তে ঠিক কি ছবি দেখতে পাচ্ছ? দেখো, সকাল থেকে এই ছবিটার কার্যত বিন্দুমাত্র পরিবর্তন ঘটেনি। তুমি আমার ডান দিকে এই যে ভক্তদের লম্বা সারিবদ্ধ লাইন তুমি দেখতে পাচ্ছ, এটা কিন্তু সকাল থেকে এই একইভাবে রয়েছে। শুধুমাত্র মানুষ বা যারা ভক্তরা আসছেন তারা বদলে যাচ্ছেন, কিন্তু এই ভিড়ের ছবিটা সেটা কোথাও গিয়ে বিন্দুমাত্র কিন্তু বদলাচ্ছে না। যেটা তোমাকে আগেও বলছিলাম যে সাধারণভাবে একটা লৌকিক বিশ্বাস রয়েছে যে বছরের শুরুর দিনটা মা ভবতারিণীকে দর্শন করে শুরু করলে, তার কাছে নিজের যে মনস্কামনা রয়েছে সেটা ব্যক্ত করলে গোটা বছরটা সাধারণ মানুষের এবং ভক্তদের ভালোভাবে কাটবে। এবং এই লৌকিক বিশ্বাস থেকেই কিন্তু সাধারণ মানুষ প্রতিবার এই দক্ষিণেশ্বর মন্দির সহ অন্যান্য যে তীর্থক্ষেত্রগুলো রয়েছে সেই ক্ষেত্রগুলোতে সাধারণ মানুষ ভিড় জমান। এখন তুমি জানো যে আজকে দক্ষিণেশ্বর মন্দিরের সঙ্গে কাশীপুর উদ্যানবাটি এর সম্পর্ক কিন্তু একেবারে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। 1886 সালের আজকের দিনেই শ্রী শ্রী রামকৃষ্ণ তিনি ভক্তদের কাছে কল্পতরু রূপে দেখা দিয়েছিলেন এবং সেই সময় কিন্তু তিনি একটি বাক্য বলেছিলেন যে তোমাদের চৈতন্য হোক। এবং তুমি জানো সেই সময় থেকেই তার যারা ভক্ত রয়েছেন, তার যারা ভক্ত কুল রয়েছেন, তারা এটা বিশ্বাস করে থাকেন যে আজকের দিনে শ্রী শ্রী রামকৃষ্ণের কাছে এবং মা ভবতারিণীর কাছে যা মনস্কামনা তারা ব্যক্ত করবেন সেই মনস্কামনা তাদের পূরণ হবে। এই ধরনের একটা বিশ্বাস থেকেই সাধারণ মানুষ তারা কিন্তু ভিড় জমান। শুধুমাত্র এই বিশ্বাস নয়, এই বিশ্বাস ছাড়াও যেটা তোমাকে আগেও বলছিলাম যে বছরের শুরুর দিনটা সেটা যদি এই ধরনের একটা জায়গা থেকে হয় এবং মা ভবতারিণীকে দর্শনের মাধ্যমে তাকে নিজের পূজা অর্পণের মাধ্যমে হয়, তাহলে গোটা বছরটা ভালো যাবে। এই একটা বিশ্বাস থেকে সাধারণ মানুষ এই বিশ্বাস থেকেই কিন্তু মানুষ সকাল থেকে আসছেন এবং যত বেলা বাড়ছে ভিড় কিন্তু ততই বাড়ছে। রাজ্য জুড়ে এসআইআর এর শুনানি চলছে, আর এর মধ্যেই বাঁকুড়ার বাসিন্দা এক ক্যান্সার আক্রান্তকে হেনস্থার অভিযোগ তুলল তৃণমূল। স্থানীয় তৃণমূল কাউন্সিলরের দাবি, কলকাতায় চিকিৎসাধীন থাকায় বাঁকুড়া শুনানি কেন্দ্রে হাজির হতে পারেননি রোগী। অভিযোগ, শারীরিক অসুস্থতা সম্পর্কে জানার পরও তাকে সশরীরে আসার নির্দেশ দেন দায়িত্বপ্রাপ্ত ইআরও। ক্যান্সার আক্রান্ত পেশেন্টকে বারবার হেনস্থা করা হচ্ছে কেন? নির্বাচন কমিশন জবাব দাও। কেউ ভালোমতো কথা বলতে পারেন না, কারো সদ্য অস্ত্রোপচার হয়েছে, কাউকে তো পায়ে প্লাস্টার করা অবস্থাতেই আসতে হয়েছে। এসআইআর এর শুনানিতে জেলায় জেলায় এমনই সব ছবি ধরা পড়েছে, উঠছে হেনস্থার অভিযোগ। এই আবহে এবার বাঁকুড়ার 2 নম্বর ওয়ার্ডের কেরানি বাজারে এক ক্যান্সার আক্রান্তকে হেনস্থার অভিযোগ তুলল তৃণমূল। স্থানীয় তৃণমূল কাউন্সিলরের দাবি, এনুমারেশন ফর্মে ত্রুটি থাকায় ক্যান্সার আক্রান্ত এই রোগীর ডাক পড়েছে শুনানির জন্য, কিন্তু কলকাতায় চিকিৎসাধীন থাকায় বুধবার বাঁকুড়ায় শুনানি কেন্দ্রে হাজির হতে পারেননি তিনি। স্বামীর কলকাতায় চিকিৎসা চলায় শুনানিতে যাওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন তার স্ত্রীও। উনি গত 3 বছর যাবৎ টাটা এবং অ্যাপোলো হসপিটালে ব্রেন ক্যান্সারের চিকিৎসাধীন। এমতো অবস্থায় ওনার পক্ষে বাঁকুড়ায় হাজির হওয়া সম্ভবপর নয়। ফলে আমার অনুরোধ, আপনারা, আমি সমস্ত ডকুমেন্ট, পিপিও এবং যা যাবতীয় যা চেয়েছে সমস্ত পাঠিয়ে দিয়েছি রাজীবকে এবং বিএলও প্রিয়াঙ্কাকে, যাতে আমার ভোটার লিস্টের নামগুলো উঠে যায়
সেই ব্যবস্থা করুন। ওই ব্যক্তির বদলে এদিন তৃণমূল কাউন্সিলর রাজীব দে তার নথিপত্র নিয়ে হাজির হন শুনানি কেন্দ্রে। কিন্তু অভিযোগ, শারীরিক অসুস্থতা সম্পর্কে জানার পরেও রোগীকে সশরীরে আসার নির্দেশ দেন দায়িত্বপ্রাপ্ত ইআরও। প্রতিবাদে শুনানি কেন্দ্রের বাইরে বিক্ষোভ দেখান তৃণমূল কাউন্সিলর সহ স্থানীয়দের একাংশ। এখানে যে যিনি ইআরও আছেন আজকে অ্যাডওয়ার্ড হলে, ওনাকে আমরা জিজ্ঞেস করলাম যে উনি তো সমস্ত প্রয়োজনীয় নথি আমাকে দিয়েছে। উনি বলছেন না, ওনাকে এসআর এর যেহেতু ওনার নোটিশ গেছে, ওনাকে সশরীরে হাজির হতে হবে। আমার নির্বাচন কমিশনের কাছে প্রশ্ন যে আজকে অত দূর একটা ক্যান্সার পেশেন্ট প্রায় 250 কিলোমিটার যদি রাস্তা অতিক্রম করে, যদি তার রাস্তায় কিছু অঘটন ঘটে যায়, এর দায়টা কি নির্বাচন কমিশন নেবে? কার চাপে নির্বাচন কমিশন আজকে এই কাজটা করছে? আমার মনে হয় এটা আমাদেরকে সেই সব ক্ষেত্রে ইলেকশন কমিশন নিশ্চয়ই গাইডলাইন দেবে। এই যে অসুস্থ বা বয়স্ক লোকদের জন্য, প্রচন্ড বয়স্ক লোকদের রাস্তা হলে তাদের ঘরে গিয়ে করবে। এটা তৃণমূল কংগ্রেস আন্দোলন করে, কারণ সেটা অনৈতিক আন্দোলন। এই বিষয়ে মুখ খুলতে চাননি দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা। অন্যদিকে নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের ষাটোর্ধ্ব বাহারুন বিবি পা ভাঙা, কিন্তু শুনানিতে ডাক পড়ায় আসতেই হয়েছে। টোটোয় করে অসুস্থ মাকে নিয়ে এসেছেন ছেলে। আর বয়স প্রায় 60-65 বছর। ওনার পাটা ফ্র্যাকচার হয়ে গেছে, পড়ে গেছিল বাথরুমে গিয়ে, আর কোমরে লেগেছে, যার জন্য অসুস্থ অবস্থায়। তো 3 তলার উপরে তো উঠতে পারবে না, যার কালীন গাড়িতে করে নিয়ে বাইরে নিচে থেকে কাজগুলো করেছি। ওখানে এনি পেশেন্ট আছেন, ঠিক আছে, ওই জন্য উপর থেকে দেখতে এলাম, ডকুমেন্ট সব ঠিক আছে। এদিকে অসুস্থদের বাড়িতেই শুনানির ব্যবস্থা করার দাবিতে মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি লিখেছে সার্ভিস ডক্টরস ফোরাম। আমরা সার্ভিস ডক্টরস ফোরামের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশনকে আমরা আজকে মেল করলাম, চিঠি করলাম। আমরা দেখছি কয়েকদিন ধরে যে হিয়ারিং এর নামে যে চূড়ান্ত একটা অমানবিক একটা পদ্ধতি, একটা প্রক্রিয়া চলছে বিভিন্ন জায়গায়। যারা সিরিয়াসলি ইল পেশেন্ট, যারা হসপিটালে পর্যন্ত ভর্তি আছে, অথচ চাপে পড়ে নির্বাচন কমিশন কিন্তু একটা সার্কুলার জারি করেছিল যে এই ধরনের মানুষের ক্ষেত্রে তার বাড়িতে গিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশনটা করা, হিয়ারিংটা করা হবে, কিন্তু সেটা কোথাও মান্যতা নেই। সব মিলিয়ে এসআইআর এর শুনানি চলার মধ্যেই একের পর এক ভোগান্তির অভিযোগও সামনে আসছে। পূর্ণেন্দু সিংহ, বিজন চক্রবর্তী, এবিপি আনন্দ। এসআইআর শুনানির পঞ্চম দিনেও ভোটারদের একাংশের মুখে শোনা গেল ভোগান্তির অভিযোগ। আর এদিকে শুনানিতে ডাক পেয়ে বারাসাত 2 নম্বর ব্লকে বিডিও অফিসে হাজিরা দিলেন বারাসাতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের বোন। 90 পেরোনো মায়ের অথরাইজেশন লেটার নিয়ে তারও নথি জমা দিলেন পিয়ালি মৈত্র। খসড়া তালিকা প্রকাশের 11 দিনের মাথায় শনিবার থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে এসআইআর শুনানি। কলকাতা থেকে জেলা এসআইআর শুনানির পঞ্চম দিনেও ভোগান্তির অভিযোগ শোনা গেল ভোটারদের একাংশের মুখে। আলিপুরের বাসিন্দা রমেশ বহেতি কলকাতার আলিপুর মাল্টিপারপাস গভর্নমেন্ট গার্লস স্কুলে এসআইআর এর শুনানিতে ডাক পেয়েছিলেন। 2002 এর ভোটার তালিকায় নাম নেই রমেশ বহেতির স্ত্রীর। খসড়া তালিকা থেকে নাম বাদ পড়েছে নাতিরও। অভিযোগ, শুনানিতে এসে ভোগান্তির মুখে পড়তে হয়েছে তাদের। These guys are not trained what they are supposed to do. আমার গ্র্যান্ডপ্যারেন্ট 1987 এর পরে বর্ন হয়েছে। এখন ওর জন্য বলছে কি ওর পাসপোর্ট ছাড়া ওর মা বাবার আপনি পাসপোর্ট কিংবা কোনো আইডি আনুন আর কিংবা বার্থ সার্টিফিकेट आनो। हमारा घर पर आया था, एक पेपर में साइन करवाया, फोटो लिया, फिर बोला आपको और हमारा ग्रैंडसन है दोनों को आना है। हमारा जिसमें सारा डिटेल दिया हुआ है। 2002 में हम लोग थे नहीं, हम लोग हांगकांग रहते थे। उसके बाद हम 2011 में इधर आए। ঠিকানা ভুল থাকায় এসআইআর শুনানিতে ডাক পড়েছে আলিপুরের অদ্রিজা সরকার ঘোষের। তার দাবি কমিশনের ভুলেই তার এই ভোগান্তি। আমাকে ডেকেছিলেন যে আমার ডকুমেন্টস নাকি ওখানে ঠিক জমা দেওয়া নেই। এদিকে আমি তো এই অঞ্চলেই থাকি, আমি তো 1980 থেকে ভোট দিয়ে যাচ্ছি। যেটা ওনারা পাঠিয়েছেন সেখানে অ্যাড্রেসের জায়গাটা ভুল ছিল। অ্যাড্রেসটা আমার অ্যাড্রেস হচ্ছে 23B বেকার রোড, আর এখানে তার পাশের রাস্তাটা হচ্ছে। এনারা যখন লিখেছেন, যখন তুলেছেন, তখন আমার অ্যাড্রেসটা হেস্টিংস পার্ক রোড করে দিয়েছেন, যেটা ভুল অ্যাড্রেস। আলিপুরের আরেক বাসিন্দার দাবি 2002 ভোট দিলেও ঠিকানা বদল করাতেই নাম বাদ পড়েছে তালিকা থেকে। এই পরিস্থিতিতে ভোগান্তির মুখে পড়তে হয়েছে তাকে। কিন্তু অ্যাকচুয়ালি জন্ম এখানেই আমার, আর ওখানেই পড়েছি আমি। যখন আমি শিফটিং করেছি সে সময় হয়তো আমি ছিলাম না, আমার ভোটার লিস্ট থেকে নামটা উড়িয়ে দিয়েছে। আমি বিকেপালে ছিলাম, বড়বাজারে। মানে ওরা চাইছে না 2002-তে কোথায় ছিলেন আপনি, তো ওই লিস্টে নাম ছিল না আমার বলে আমাকে আসতে হচ্ছে। আমি কোনো প্রমাণ করতে পারছি না কি 2002-তে ওখানে ছিলাম। এসআইআর শুনানিতে ডাক পড়েছে জনপ্রতিনিধিদের বাড়ির লোকজনেরও। বুধবার বারাসাত 2 নম্বর ব্লকের শুনানিতে হাজির হতে দেখা গেল বারাসাতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের বোন পিয়ালি মৈত্রকে। বারাসাত 2 নম্বর ব্লক খড়িবাড়িতে চলছে হাড়োয়া এবং মধ্যমগ্রাম বিধানসভার এসআইআর এর শুনানি। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বারাসাত 2 নম্বর ব্লকের বিডিও
তিনি প্রত্যেকের যারা লাইনে দাঁড়িয়ে আছেন তাদের সাথে কথা বলছেন এবং তদারকি করছেন। ফর্মে গন্ডগোল ছিল, বয়সের ব্যাপারটা ওইটা নিয়ে নিল। আমাদের মা 1958 সালে আশুতোষ কলেজ থেকে গ্র্যাজুয়েট করেছেন, তো সেই সার্টিফিকেটটা দিলাম, আর আমাদের দুজনের সার্টিফিকেট দিলাম। মাকেও তো হাজির হতে বলা হয়েছিল। মার তো 90 বছর বয়স, মার 58 সালের ক্যালকাটা ইউনিভার্সিটি সার্টিফিকেট দিয়ে দিলাম গ্র্যাজুয়েশনের। মার অথরাইজেশন লেটার নিয়ে এসেছিলাম। 7ই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এসআইআর এর শুনানি পর্ব। 14ই ফেব্রুয়ারি প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা। রুমা পাল ও সমীরণ পাল, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।